আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি মধ্যমেয়াদী অর্থায়ন থেকে নগদ রূপান্তর চক্র কিভাবে নির্ণয় করতে হয়, সেই সাথে সাথে নগদ আবর্তন এবং ন্যূনতম নগদের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে আলোচনা করব এবং কি অঙ্ক করে আজকে দেখাবো। তো চলো তাহলে আমরা এই তিনটি নতুন সূত্রে কিভাবে করতে হয় অঙ্ক সেগুলো জেনে নেই। এখানে একটি উদাহরণ দিয়েছে। অ্যাপোলো কোম্পানি সাধারণত কাঁচামাল ক্রয় করে 36 দিন পর তা পরিশোধ করে। অর্থাৎ অ্যাপোলো নামে একটি কোম্পানি, তারা কাঁচামাল ক্রয় করার পর সেই মালের মূল্যগুলো 36 দিন পর তা পরিশোধ করে এবং সম্পূর্ণ তৈরিকৃত পণ্য কাস্টমারদের নিকট বাকিতে বিক্রয় করে তা 50 দিন পর আদায় করে। অর্থাৎ এই যে কাঁচামাল ক্রয় করে তারা একটি পণ্য তৈরি করে সেই পণ্যগুলো কাস্টমারদের কাছে বাকিতে বিক্রয় করার পর সেগুলো 50 দিন পর আদায় করে। তাকে দেখা যায় যে মজুদ পণ্যের গড় অবস্থার মাল, অর্থাৎ কাঁচামালকে উৎপাদিত পণ্যে রূপান্তর এবং বিক্রয় করতে সময় লাগে 30 দিন। এই যে কাঁচামালগুলো ক্রয় করে নিয়ে আসতেছে, এগুলো ক্রয় করার পরে এখানে পরিপূর্ণ একটি পণ্য তৈরি করা এবং বিক্রয় পর্যন্ত তার সময় লাগে 30 দিন। এরকম তিনটি এখানে তথ্য এখানে দেওয়া আছে। এটি হলো সে বাকিতে কাঁচামাল ক্রয় করতেছে, সেগুলো পরে মূল্যগুলো পরিশোধ করে দিচ্ছে 36 দিন পর। আবার কাঁচামাল দিয়ে পণ্য তৈরি করতেছে, সেই পণ্য বাকিতে বিক্রি করে 50 দিন পর আদায় করতেছে। আর তৈরি করতে গিয়ে, অর্থাৎ কাঁচামাল থেকে পরিপূর্ণ পণ্য তৈরি করতে গিয়ে তার 30 দিন সময় লাগতেছে। এখান থেকে এই তিনটি জিনিস আমরা আজকে করব। একটি হলো নগদ রূপান্তর চক্র, আরেকটি হলো নগদ আবর্তন, আরেকটি হলো ন্যূনতম নগদের পরিমাণ। এখানে নতুন নতুন সূত্রগুলো আসছে, তাহলে আমরা একই সঙ্গে সূত্র দেখব, আমি অঙ্ক করব। এখানে ক এর জন্য আমরা জানি এইভাবে লিখব, নগদ রূপান্তর চক্র সমান সমান এখানে গড় আদায় সময় প্লাস গড় মজুদ সময় মাইনাস গড় পরিশোধ সময়। আচ্ছা, এই একটি জিনিস। এখানে দেখো গড় আদায় সময়, এই গড় আদায় সময় এখানে বলা আছে যে বিক্রয় করে তা 50 দিন পর আদায় করে। তাহলে এখানে গড় আদায় সময় 50 দিন প্লাস গড় মজুদ সময়, এই যে বলেছে উৎপাদিত পণ্য রূপান্তর এবং বিক্রয় করতে তার সময় লাগে 30 দিন। কাঁচামাল আনার পর তাহলে মজুদ রাখতেছে এখানে 30 মাইনাস গড় পরিশোধ সময়, সে কাঁচামাল ক্রয় করে 36 দিন পরিশোধ করে দেয়। তাহলে 36 80 মাইনাস 36, এখানে 80 থেকে যদি 36 বাদ দিই তাহলে থাকে এখানে 44 দিন। এই 44 দিন আমরা নগদ রূপান্তর চক্র দেখতে পেলাম। এখন এটি একটি খতে বলেছে নগদ আবর্তন নির্ণয় করো। এটির জন্য একটা নতুন সূত্র। তাহলে আমরা প্রথম যে জিনিসটি জানতে পারলাম, নগদ রূপান্তর চক্র নির্ণয় করা যদি থাকে তাহলে খুবই সহজ জিনিস, শুধু সূত্রটি মনে রাখতে হবে, গড় আদায় সময় প্লাস গড় মজুদ সময় মাইনাস গড় পরিশোধ সময়। এখন এই গড় আদায় সময় এই জায়গায় যদি গড় মজুদ সময় দিই আর প্লাস দিয়ে যদি গড় আদায় সময় দ্বিতীয় যে জায়গায় গড় মজুদ সময় আছে এখানে দিই, অর্থাৎ একটু হেরফের হলে পরে তাতে রেজাল্টে কোনো পার্থক্য হবে না, কোনো সমস্যা নেই। তো এইভাবে অঙ্ক করতে হবে। এখন খতে আমরা করব নগদ আবর্তন। তাহলে খর জন্য নগদ আবর্তনের সূত্র লিখতে হবে। সেই ক্ষেত্রে খ নগদ আবর্তন সমান সমান
এখানে সবসময় সূত্রের 360 দিন বাই নগদ রূপান্তর চক্র, অর্থাৎ যদি নগদ আবর্তন নির্ণয় করতে চাই তাহলে অবশ্যই কতে যেটা নগদ রূপান্তর চক্র এটি নির্ণয় করে আসতে হবে। যদি উদ্দীপকে সরাসরি নগদ রূপান্তর চক্র এতদিন দেওয়া না থাকে তাহলে ওই কতে এটা নির্ণয় করে এসে তারপরে আমরা এটা নির্ণয় করতে পারবো। তাহলে সূত্রের 360 আর এই যে কতে আমরা নির্ণয় করেছিলাম 44 দিন, এই 44, এখন 360কে 44 দ্বারা ভাগ দিলে একটি রেজাল্ট পাবো আমরা। সেই রেজাল্টটা এখানে আসতেছে 8.18, 8.18 বার। এটি বার নগদ রূপান্তর চক্র। তাহলে আমরা পেলাম নগদ রূপান্তর চক্র 8.18 বার চক্রাকারে ঘুরে আসবে। গতে রয়েছে ন্যূনতম নগদের পরিমাণ নির্ণয় করো। এখানে এই ন্যূনতম নগদের পরিমাণ নির্ণয় করার জন্য এটির জন্য আবার আলাদা আরেকটি সূত্র রয়েছে। এখন আমাদের সেই সূত্রে যেতে হবে। সেই সূত্র এখানে আমরা লিখব। প্রথমত হলো এখানে একটি তথ্য, অতিরিক্ত তথ্য লাগবে। সেই তথ্যটি হলো নগদ বহিঃপ্রবাহ। এই নগদ কোম্পানির নগদ বহিঃপ্রবাহ আমরা এখন লিখে নেব। এটা ছাড়া অঙ্ক করা যাবে না। এই যে অ্যাপোলো কোম্পানি, এখানে কোম্পানির নগদ বহিঃপ্রবাহ, অর্থাৎ এই 55 লক্ষ টাকা এক বছরে কোম্পানি থেকে বাইরে চলে যাবে। এটিকে বলছি নগদ বহিঃপ্রবাহ। আর আন্তঃপ্রবাহ হলো কোম্পানির কাছে আসবে, আর বহিঃপ্রবাহ হলো কোম্পানি থেকে বাইরে যাবে। তাহলে এখন আমরা যেটি রয়েছে ন্যূনতম নগদের পরিমাণ সেটি করার চেষ্টা করব। তাহলে আমরা জানি ন্যূনতম নগদের পরিমাণ সমান সমান উপরে আসবে নগদ বহিঃপ্রবাহ ভাগ নিচে আসবে নগদ আবর্তন। দেখো একটি জিনিস খেয়াল করে দেখো, এখানে যে এই যে তিনটি সূত্র উল্লেখ করা হলো, পরবর্তী যে দুটি সূত্র রয়েছে নগদ আবর্তন অর্থাৎ ন্যূনতম নগদ, একটি আরেকটির উপর নির্ভরশীল। কিভাবে? নগদ আবর্তনের সূত্রের মধ্যে বলেছিলাম এখানে 360 বাই নগদ পরিচালন রূপান্তর চক্র, অর্থাৎ এই নগদ আবর্তন করার জন্য নগদ রূপান্তর চক্রের প্রয়োজন হবে। আবার ন্যূনতম নগদের পরিমাণ যদি নির্ণয় করতে চাই, যে নগদ আবর্তন যেটা আছে সেটার প্রয়োজন হয়ে যাচ্ছে। অর্থাৎ এই দুটি সূত্রের অঙ্ক করতে গেলে পরে তাহলে একটা আরেকটার উপর নির্ভরশীল থাকবে, কিন্তু শুধু যদি নির্ণয় করি তাহলে কোনো সূত্রের উপর নির্ভরশীল থাকে না। তাহলে নগদ বহিঃপ্রবাহ দেওয়া আছে 55 লক্ষ, আর নগদ আবর্তন যেটি আমরা খতে নির্ণয় করে নিয়েছি 8.18। এখন 55 লক্ষকে 8.18 দ্বারা ভাগ দিব। তাহলে আমরা 6,72,371, 6,72,371.64 টাকা, 64 টাকা এটি কোম্পানির তাহলে ন্যূনতম নগদের পরিমাণ। অর্থাৎ একটি কোম্পানির এক বছরে ন্যূনতম এই পরিমাণ নগদ টাকার তার প্রয়োজন হবে। কত টাকা? 6,72,371 টাকা ন্যূনতম নগদ টাকা তার প্রয়োজন হবে যদি কার্যক্রম করতে চায় এইভাবে। তো আমরা আজকে তিনটি নতুন জিনিস এখানে আলোচনা জানলাম। একটি হলো নগদ পরিচালন চক্র কিভাবে নির্ণয় করতে হবে, সূত্র জেনেছি, অঙ্ক করেছি। আর 2 নম্বরে হলো নগদ আবর্তন কিভাবে নির্ণয় করতে হয়, সূত্র জেনেছি, অঙ্ক করেছি। ফাইনালি 3 নম্বর যেটি ছিল ন্যূনতম নগদ, এই ন্যূনতম নগদের পরিমাণও আমরা করলাম। তো এখানে আরেকটি মাত্র সূত্র রয়েছে,
সেই সূত্র দিয়ে এখন আমরা অঙ্ক করব। সেটির জন্য আবার উদ্দীপক নতুন করে সাজাতে হবে। সেই উদ্দীপকটুকু আমি এই নতুন করেই এখন লিখে দিচ্ছি আরেকটি সূত্র। সেটি হলো এরকম যে আমি যদি বলি যে একটি কোম্পানির বার্ষিক নগদ বহিঃপ্রবাহের পরিমাণ 1 লক্ষ টাকা, আর সিকিউরিটিজ বিক্রয় করে নগদ অর্থে রূপান্তর করার সময় বা ব্যয় 50 টাকা, আর সিকিউরিটিজ থেকে আয়ের হার 20%। এখান থেকে যদি প্রশ্ন করা হয় যে কাম্য নগদের পরিমাণ, একটি হলো ন্যূনতম নগদ যেটা আমরা শিখেছি, এখন সর্বশেষ যে সূত্রটি সেটি হলো কাম্য নগদের পরিমাণ। কাম্য নগদের পরিমাণ এটির একটি সূত্র রয়েছে। সূত্রটি হলো √2BT/I। এখানে বি দ্বারা নগদ রূপান্তর ব্যয় আর টি দ্বারা নগদ বহিঃপ্রবাহ, আই দ্বারা আয়ের হার। যদি প্রশ্ন হয় কাম্য নগদের পরিমাণ নির্ণয় করো, তাহলে এই সূত্রটি দ্বারা কাম্য নগদের পরিমাণ নির্ণয় করতে হবে। আমরা পূর্ববর্তী দেখেছি ন্যূনতম নগদের পরিমাণ, আর এখন আসতেছে কাম্য নগদের পরিমাণ। দুইটির মধ্যে যেন কখনো এক না হয়ে যায় এদিকে খেয়াল রাখতে হবে। তাহলে এই সূত্র দ্বারা অঙ্ক করতে পারবো যদি একটি উদ্দীপক এরকম হয়, একটি কোম্পানির নগদ বহিঃপ্রবাহের পরিমাণ ধরলাম দেওয়া আছে 1 লক্ষ টাকা, আর সিকিউরিটিজ বিক্রয় করে নগদ অর্থে রূপান্তর ব্যয়, দেওয়া আছে 50 টাকা, আর আয়ের হার, ওই কোম্পানির আয়ের হার দেওয়া আছে 20%। যদি এরকম প্রশ্ন হয় যে একটি কোম্পানি নগদ বহিঃপ্রবাহের পরিমাণ 1 লক্ষ টাকা, আর সিকিউরিটিজ বিক্রয় করে নগদ অর্থে রূপান্তর করতে তাদের ব্যয় হয় 50 টাকা, আর উক্ত কোম্পানি আয়ের হার 20%। এখান থেকে যদি প্রশ্ন করা হয় কাম্য নগদের পরিমাণ নির্ণয় করো, সেই ক্ষেত্রে তখন এই কাম্য নগদের পরিমাণ এই সূত্রটি লিখব। সূত্র লেখার পরে সূত্রে মান বসানোর জন্য তাহলে দেখো মান বের করতে হবে উদ্দীপক থেকে। নগদ রূপান্তর ব্যয় তাহলে এখানে বলা আছে 50 টাকা, আর টি বি মানে রূপান্তর ব্যয়, টি মানে নগদ বহিঃপ্রবাহ। হচ্ছে প্রথম তথ্যটুকু 1 লক্ষ টাকা, আর আয়ের হার এখানে 20% ভাঙালে 0.20। তাহলে সূত্র যদি বসাই তাহলে 2 গুণন বি এখানে 50 গুণন টি 1 লক্ষ, এখানে আয় 0.20। তাহলে এখানে 2 গুণন 50 অর্থাৎ 100 1 2 3 আরও 2টি শূন্য, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 1 কোটি টাকা আসলো 0.20। এখানে 1 কোটিকে 0.20 দ্বারা ভাগ দেব, তারপরে রুট তুলে দেব। এটি করতে গিয়ে এখন যে রেজাল্ট পাচ্ছি সেই রেজাল্টের পরিমাণটা হবে এরকম। আমি যদি সরাসরি করি তাহলে 7071.07 7071.07 টাকা কাম্য নগদের পরিমাণ পাচ্ছি। তাহলে এই যদি শর্ত থাকে যে বহিঃপ্রবাহের পরিমাণ এত, রূপান্তর ব্যয় এত, আয়ের হার এত, তাহলে উক্ত কোম্পানির কাম্য নগদের পরিমাণ হবে 7071.07 টাকা। তো এইভাবে কাম্য নগদের পরিমাণ নির্ণয় করতে হবে। আমরা দেখতে দেখতে এই চ্যাপ্টার থেকে অনেকগুলো সূত্র নিয়ে কথা বললাম। মিতব্যয়ী ফরমাইশ পরিমাণ, ওখান থেকে 8টি সূত্র নিয়ে অঙ্ক করেছি। তারপর
আজকে এখানে আমি যে 3টি সূত্র নিয়ে কথা বললাম আর সর্বশেষ কাম্য নগদের পরিমাণ নিয়ে কথা বললাম, অর্থাৎ 4টি সূত্র দেখানো হলো। এই সূত্রগুলোও ইম্পর্টেন্ট সূত্র, কারণ এই সূত্র দ্বারাও বোর্ড পরীক্ষা প্রশ্ন হয়ে থাকে। তো আমরা পরবর্তী ক্লাসে বোর্ড পরীক্ষায় এসেছিল এরকম কিছু প্রশ্ন দেখব যে এই সূত্রগুলো দ্বারা সেগুলো সমাধান করতে হবে। তো সেই অঙ্ক পরবর্তী ক্লাসে দেখানো হবে। তোমরা পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।